সাউন্ডের ফার্স্ট পার্টটা আগের দিন হয়েছে, আজকে শুরু হবে পার্ট 2। এটা মেইনলি আইসিএসসি ক্লাস 10 লেভেলের সাউন্ডের এই সিলেবাসটা আছে। সিবিএসসি ক্লাস 8এও মোটামুটি এটা আছে, 9 এ আছে, আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 9 এ আছে এই সিলেবাসটা। সুতরাং আমার নাম হরিপ্রসাদ অধিকারী, ওয়ানদাস থেকে দীক্ষা কোচিং আন্ডারে হচ্ছে ক্লাসটা পুরোপুরি। সুতরাং আমাদের ক্লাস শুরু করা যাক এবার। আচ্ছা, এখানে এক মিনিট, প্রথম যেটা বলবো সেটা হচ্ছে এখানে রিফ্লেকশন অফ সাউন্ড। আগের দিন সাউন্ডের কিছু কিছু পোর্শন হয়েছিল, যেমন সেখানে তার মধ্যে ওয়েভের কিছু পার্ট হয়েছিল, সাউন্ডের ডেফিনেশন, এগুলো টুকিটাকি জিনিসগুলো, এই ওয়েভলেংথ কি, অ্যামপ্লিটিউড কি, এগুলো হয়েছিল। যদি কাউকে জানতে হয় তাহলে ওই আগের পার্টটা দেখে নেবে একবার। আচ্ছা, এবারে হচ্ছে রিফ্লেকশন অফ সাউন্ড। সাউন্ডের রিফ্লেকশন কি জিনিস? যেমন লাইটে যেমন রিফ্লেকশন হয়, লাইট গেল কোন একটা প্লেনে গিয়ে পড়লো, পড়ার পরে আবার ফিরে এলো, ঠিক সেরকম সাউন্ডেরও হয় রিফ্লেকশন। তাহলে আমি যখন সাউন্ডের রিফ্লেকশন করবো এখানে, তাহলে খেয়াল রাখতে হবে যে লাইটের যেমন রিফ্লেকশনের লস ছিল, সাউন্ডেরও তাই আছে। তাহলে সাউন্ডটা যাবে, ধাক্কা লাগবে, গিয়ে ফিরে আসবে। তার মানে কি, বাউন্সিং ব্যাক অফ সাউন্ড ওয়েভ ফ্রম দ্য সারফেস অফ সলিড অর লিকুইড ইজ কল্ড রিফ্লেকশন অফ সাউন্ড। রিফ্লেকশন অফ সাউন্ড কখনো গ্যাসের মধ্যে হতে পারে না, ইন এয়ারে হয় না। তাহলে গিয়ে কোথাও কোনো একটা মিডিয়াম থেকে ধাক্কা লেগে ফিরে আসতে হবে। সেই মিডিয়ামটা সলিড হতে পারে বা জলের মধ্যে হতে পারে, লিকুইড মিডিয়ামও হতে পারে। ঠিক আছে? তাহলে এবারে তার মানে কি হলো, কোন একটা সোর্স থেকে সাউন্ড জেনারেট হওয়ার পরে সেটা গেল, গিয়ে কোনো একটা বাধায় গিয়ে ধাক্কা লাগলো, সেটা উঁচু দেয়াল হোক, সমুদ্রের জল হোক, সমুদ্রের তলাতে আমরা সোনার সিস্টেম ইউজ করি, তারপরে আর্মিরা নানা রকমের তোর বাইরে প্লেন যখন ঢুকছে তখন তার ক্ষেত্রে সেগুলোকে ওয়েভটা কন্ট্রোল করে, এবারে এক ধরনের রেডার সিস্টেম ইউজ করা হয়। তাহলে এই যে সিস্টেমগুলো, এইগুলো সব রিফ্লেকশন অফ সাউন্ডের উপর কাজ করে। তার মানে এরা সবাই কি হয়, যখন সাউন্ডের, যখন আমরা ওই সমুদ্রের উপরে কোনো জাহাজ যাচ্ছে, যখন সমুদ্রের নিচের গভীরতা মাপতে যাবে, তখন কি করবে, সমুদ্রের উপরে জাহাজটা নিচে একটা সাউন্ড পাঠাবে, সেই সাউন্ডে ধাক্কা লাগবে, ধাক্কা লেগে আবার উপরে ফিরে আসবে। সেক্ষেত্রে কত সময় লাগছে এখান থেকে বার করা যাবে, তাই তো? তার মানে এইগুলো সব রিফ্লেকশন অফ সাউন্ডের এক্সাম্পল। তাহলে রিফ্লেকশন অফ সাউন্ড হলো সোর্স থেকে সাউন্ড জেনারেট হয়ে কোন একটা রিফ্লেক্টরে গিয়ে ধাক্কা লাগলো, ধাক্কা লাগার পরে আবার যখন ফিরে আসছে তখন তাকে বলছি রিফ্লেকশন অফ সাউন্ড। এক্ষেত্রে রিফ্লেকশন অফ সাউন্ডেও কিন্তু কিছু লজ আছে, সেই লগুলো ফলো করতে হয়, এবং এই লগুলো রিফ্লেকশন অফ লাইটের ল এর মতনই কাজ করে। ঠিক আছে? আচ্ছা, দেখ এবারে লজ অফ রিফ্লেকশন অফ সাউন্ড। এখানে সবার আগে দেখতে হবে রিফ্লেকশনের লস গুলো কি। যেমন হয়েছিল অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন হয়েছিল। আচ্ছা, তার মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটা কি, এটা অলওয়েজ ইকুয়াল টু দা, মানে ফার্স্ট লস অফ রিফ্লেকশন অফ সাউন্ডের ফার্স্ট ল হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। তার মানে এই যে আই অ্যাঙ্গেলটা করা আছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সে, এক সেকেন্ড দেখাচ্ছি এখানে। এই যে আমাদের আই অ্যাঙ্গেল, যেটা এই অ্যাঙ্গেলটা কি, সাউন্ডটা কোন একটা সোর্স থেকে জেনারেট হওয়ার পরে, তাহলে সাউন্ড কোন একটা সোর্স থেকে এখানে জেনারেট হওয়ার পরে, এই যদি সাউন্ডের সোর্স হয়, এখান থেকে ধরো সাউন্ডটা এই সোর্স থেকে সাউন্ডটা জেনারেট হচ্ছে, এই সোর্স থেকে জেনারেট হওয়ার পরে এই যখন গিয়ে একটা রিফ্লেক্টরে গিয়ে ধাক্কা খাচ্ছে, তখন এই রিফ্লেক্টর আর এর মাঝে, এর উপরে, রিফ্লেক্টরের উপরে যে পয়েন্টে গিয়ে এখানে ধাক্কাটা হচ্ছে, এই পয়েন্টে যদি এখানে একটা পারপেন্ডিকুলার বানাই, তার মানে এই যে লাইনটা, এই লাইনটা যেটা পারপেন্ডিকুলার নেই, তার মানে ইনসিডেন্ট সাউন্ড আর পারপেন্ডিকুলারের মাঝে যে অ্যাঙ্গেল, সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আর তার মানে এখানে লাইটটা গিয়ে ধাক্কা লাগার পরে আবার যখন উল্টো দিকে ফিরে আসছে, মানে তাকে বলছি আমরা রিফ্লেক্টেড সাউন্ড। তাহলে রিফ্লেক্টেড সাউন্ড আর এই পারপেন্ডিকুলার এর মাঝে যে অ্যাঙ্গেল, তাকে বলছি অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তার মানে ফার্স্ট ল বলছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন এই দুটো অলওয়েজ ইকুয়াল হবে। তার মানে এখানে আই ইকুয়ালস টু আর, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন হলো। এবার 2 নম্বর লটা কি বলছে, ইনসিডেন্ট সাউন্ড, যে সাউন্ডটা গিয়ে এখানে পড়ছে, রিফ্লেক্টেড সাউন্ড, যে সাউন্ডটা এখান থেকে বেরোচ্ছে, আর এই যে পারপেন্ডিকুলারটা বানিয়েছি, এই তিনটে একই প্লেনের উপরে অবস্থান করবে।
তার মানে ইনসিডেন্ট সাউন্ড, রিফ্লেক্টেড সাউন্ড এন্ড দ্য নর্মাল লাই ইন দ্য সেম প্লেন। বুঝা গেল? তার মানে দুটো ল, ফার্স্ট লটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ অলওয়েজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, আর সেকেন্ড ল হচ্ছে রিফ্লেক্টেড ওয়েভ, ইনসিডেন্ট ওয়েভ এন্ড দ্য নর্মাল লাই ইন দ্য লজ অফ রিফ্লেকশন অফ সাউন্ড এর জন্য। সে ইউজ গুলো কি কি, তাহলে এখানে তিন চারটে ইউজ বলবো। যেমন প্রথমে হচ্ছে মেগাফোন। মেগাফোন কোনগুলো? বিভিন্ন ওই অ্যাম্বুলেন্সের মাথায় লাগানো থাকে, পুলিশ ইউজ করে, মানে কোনো কিছু অ্যানাউন্সমেন্টের জন্য ইউজ করা হয়, সেগুলো হচ্ছে মেগাফোন। মেগাফোনে অ্যাকচুয়ালি কি হয়, যে চোঙের মতো যে শেপ হয়, যেটা কোন শেপ হয়, সেই কোন শেপের জন্য ভয়েসটাকে সে অ্যাম্পলিফাই করতে পারে, যে ভয়েসটাকে অনেক গুণ বাড়িয়ে দেয় সে। তাহলে সেটা কিসের মধ্যে কাজ করছে? ফানেলের মধ্যে কাজ করছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে মেগাফোন দেখে নাও, the secret of a megaphone is its cone shape and that shape helps to amplify your voice for a couple of reasons. A megaphone works a bit like a funnel. It channels the sound you make and focus it towards your target. In this way it allows less sound to scatter in other directions. তাহলে আমরা যে অল্প যে কথাটা বলছি, সেই কথাটাকে অ্যাম্পলিফাই করে অনেক গুণ বাড়াচ্ছে, বাড়ার পরে এ আমাদের যে একটা শুনবে সাউন্ডটাকে, যে অবজারভার হবে, তার দিকে ছড়িয়ে দিচ্ছে সাউন্ডটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মেগাফোন। ইউজ কোথায় কোথায় করছি? পুলিশ ইউজ করে, অ্যাম্বুলেন্সে ইউজ করা হয়, এই সমস্ত ক্ষেত্রে মেগাফোন ইউজ করা হয়। নেক্সট দেখ, আচ্ছা, ইয়ার ট্রাম্পেট। এটা কি? এটা আগেকার দিনে সব ইউজ করতে, এখন আর সেরকম অত দেখা যায় না। এটাও একটা ফাইনাল সেফ ডিভাইস। আগেরটা কি ছিল? আগেরটা আমি ফাইনাল সেফ ডিভাইসে শব্দ করেছিলাম, সেই শব্দটা ফাইনালের মধ্যে ছড়িয়ে যাচ্ছিল, আর এখানে কি এটা হচ্ছে শব্দটা বাইরে থেকে রিসিভ করে আমার কানে নেবে, এটা কাজ করবে। তাহলে এগুলো এটা টিউবুলার অর ফানেল সেফ ডিভাইস হুইচ কালেক্ট সাউন্ড ওয়েভস এন্ড লেট দেম ইনটু এয়ার। তাহলে বাইরে থেকে সাউন্ডটা কালেক্ট করে এই ফানেল শেপের মধ্যে দিয়ে আমাদের কানে ঢোকাচ্ছে, ফলে কি স্পষ্ট শব্দটা কানে পাচ্ছি, রেজাল্টিং ইন এ স্ট্রেংথেনিং অফ দ্য সাউন্ড এনার্জি ইম্প্যাক্ট টু দ্য ইয়ারড্রাম এন্ড দাস ইমপ্রুভড হিয়ারিং ফর এ ডিপ অর হার্ড অফ হিয়ারিং ইন্ডিভিজুয়াল। তাহলে কি হলো, একজন লোক স্পেশালি এটা শুনতে পারে, ধর কেউ ভালো করে কানে শুনতে পায় না, তাহলে কে কি বলছে ও তো ভালো করে বুঝতে পারছে না, তাহলে সেটাকে যদি ক্লিয়ারলি বুঝতে হয়, তাহলে যদি ক্লিয়ার বুঝতে হয়, তাহলে তাকে কি করতে হবে? তাকে ওইকে ওইরকম ইয়ার ট্রাম্পেট যদি ইউজ করে, তাহলে বাইরে যে শব্দটা হচ্ছে সেই শব্দটাকে সে ক্যাচ করছে, ক্যাচ করার পরে ওই ফানেল শেপের মধ্যে দিয়ে তার কানের মধ্যে পাঠাচ্ছে। তার ফলে কি হচ্ছে, শব্দের যেটা ক্ষমতাটা বেড়ে যাচ্ছে, সাউন্ড এনার্জিটা বাড়ছে। এই সাউন্ড এনার্জি বাড়ার জন্য সে পরিষ্কারভাবে ওটাকে শুনতে পাচ্ছে। ক্লিয়ার? এটা হচ্ছে ইয়ার ট্রাম্পেট। আচ্ছা, এবার দেখ সাউন্ড বোর্ড। এটা যে জেনারেলি ইউজ করা হয় বিভিন্ন রকম অডিটোরিয়াম, এই সমস্ত জায়গাতে সাউন্ড বোর্ড। বিভিন্ন অডিটোরিয়ামের ছাদগুলো যেগুলো সেগুলোকে কভার করা হয়, বা কেউ স্টেজে কোনো পারফরমেন্স করছে, স্টেজের পেছন দিকটাতে এটা দেয়া হয়। তার ফলে কি অডিটোরিয়ামের শেষ প্রান্ত পর্যন্ত যারা বসে আছে তারা যেন পরিষ্কার শুনতে পায় সাউন্ডটাকে, সেটা যেন হয়। সাউন্ড বোর্ড ইজ ইউজড টু সেন্ড দ্য সাউন্ড towards audience in a big hall or auditorium. This works on the basis of laws of reflection of sound wave. তাহলে এটাও তাই laws of reflection এর উপরে কাজ করছে। Sound board is a big concave board and is set in such a fashion behind the stage that speaker is at focus. Sound coming from the speaker falls over soundboard and gets reflected towards the audience. তাহলে ওই যে কথা বলছে সেখান থেকে সাউন্ডটা বেরোনোর পরে সাউন্ড করে গিয়ে পড়ছে, পড়ার পরে সেটা অডিয়েন্সের দিকে রিফ্লেক্ট হচ্ছে। As a result, the audience sitting in the hall, even at far distance, যারা অনেক দূরেও বসে আছে, তারাও from the speaker can clearly hear what the speaker is saying. তাহলে এর ফলে কি যারা অনেকটা দূরে বসে আছে তারাও পরিষ্কার বুঝতে পারছে যে কি বলছে। Additionally, the ceiling of the auditorium is also made carved. সিলিং গুলো অনেক সময় কার্ভ শেপ বানানো হয়, তার ফলে কি সেটা একটা সাউন্ড বোর্ডের কাজ করে। The curved surface of the ceiling reflects the sound wave and facilitates better hearing. তাহলে যখন এটা কার্ভ সারফেস করা হচ্ছে তখন ওটা আবার রিফ্লেক্ট করছে এবং সেটা সাউন্ড বোর্ডের মতো কাজ করছে। এটা হলো সাউন্ড বোর্ড। তাহলে এই তিনটে হলো এদের एग्जांपल। এবার দেখা যায় ইকো, মানে যেটা বললাম সোনার, ঠিক আছে? তো এইগুলো মেইনলি সোনার ইকোর উপরে বেস করে কাজ করে।
তাহলে ইকোটা কি, সাউন্ডটা গিয়ে যেমন লস অফ যেমন সাউন্ডের রিফ্লেকশনে কি হচ্ছিল, গিয়ে ধাক্কা লাগার ফলে ফিরে আসছিল, এবং এখানে হচ্ছিল একটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল ছিল, রিফ্লেকশন অ্যাঙ্গেল ছিল, মানে নির্দিষ্ট ইনসিডেন্ট অ্যাঙ্গেল ইকুয়াল টু রিফ্লেকশন অ্যাঙ্গেল হচ্ছিল। কিন্তু ইকোতে কি, ইকোতে দুটো সাউন্ডের যে সোর্স আর যে অবজারভার, মানে যার গায়ে সাউন্ডের সোর্স আর যার গায়ে গিয়ে ধাক্কা লাগছে, তো এই দুটোর মাঝে একটা মিনিমাম ডিস্টেন্স থাকতে হবে। যদি খুব কাছাকাছি হয় তাহলে হবে না, একটা মিনিমাম ডিস্টেন্স থাকলে, আর যদি সেই যে অবজার্ভ মানে যার গায়ে গিয়ে ধাক্কা লাগছে সেটা যদি খুব একটা উঁচু জিনিস হয় এবং সলিড জিনিস হয়, যেমন ধরলাম একটা উঁচু দেয়াল বা পাহাড়, এই ধরনের জিনিস হয়, তাহলে ইকোটা পরিষ্কার শোনা যায়। তখন কি হয়, তখন সোর্স থেকে শব্দটা তৈরি হওয়ার পরে 332 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে, যেটা হচ্ছে স্পিড অফ এয়ার ইন স্পিড অফ সাউন্ড ইন এয়ার, যাওয়ার পরে ওই পাহাড়ে বা উঁচু দেয়ালে কোনো একটা জায়গায় ধাক্কা খাওয়ার পরে আবার সেটা ফিরে আসে। ফিরে আসার ফলে কি হয়, লোকটা দুবার শব্দটা শুনতে পায়। একবার শুনতে পায় ও যখন ও নিজে শব্দ করছে, আর দ্বিতীয়বার শুনতে পায় ফিরে আসার ফলে যে শব্দটা হচ্ছে। তো এটাই হচ্ছে ইকো। বুঝা গেল? তাহলে ধর পাহাড়ের সামনে গিয়ে কোনো খুব জোরে বা একটা খাদের সামনে গিয়ে জোরে যখন মানুষ চেঁচায়, তখন কি, তখন সে তার শব্দটা শুনতে পায় দুবার। এবার তারও বেশি শুনতে পারে, সে দুবার, মিনিমাম দুবার সে শুনতে পাবে। ইকো হওয়ার জন্য মিনিমাম তাকে দুবার শুনতে হবে। একবার কখন শুনবে, যখন সে প্রথম নিজে শব্দ করছে, তাই যখন সে নিজে শব্দ করছে নিজে শব্দটা নিজে শুনছে। দ্বিতীয়বার কখন শুনবে, শব্দটা তার মুখ থেকে বেরিয়ে গিয়ে ওই দেয়ালে ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পর আবার যখন ফিরে আসছে, ফিরে আসার সময় সে একবার শুনবে। ঠিক আছে? এবং খেয়াল রাখতে হবে যে যদি তাকে শুনতে হয় তার পরিষ্কার শব্দকে, একটা ইকোকে যদি তাকে শুনতে হয়, তাহলে তাকে শোনার জন্য টাইমটা 1/10 সেকেন্ড মিনিমাম হতেই হবে। তার কারণ আমাদের মাথায় একটা শব্দ শোনার পরে আর একটা শব্দ শোনার জন্য একটা মিনিমাম টাইম লাগে, তা নাহলে আমাদের ব্রেন সেই শব্দটাকে ক্যাচ করতে পারে না। সেই টাইমটা হচ্ছে কত, 1/10 সেকেন্ড। ঠিক আছে? খেয়াল রাখতে হবে যে এই 1/10 সেকেন্ড টাইম যদি লাগে, এই 1/10 সেকেন্ড টাইম যদি আমি দিতে পারি কোনো একটা শব্দকে, একটা শব্দ আর একটা শব্দের মাঝে, তবেই আমরা সেকেন্ড শব্দটাকে বুঝতে পারবো। একটা শব্দ হলো এ, একটা শব্দ, তারপরে যখন আরেকটা শব্দ শুনতে যাব, তখন ওই শব্দটা আর এ এর মাঝে যেন 1/10 সেকেন্ড মিনিমাম টাইম থাকে, তাহলে আমরা শব্দটাকে বুঝতে পারবো না, কেন সে আমাদের মাথার বাইরে দিয়ে চলে যাবে। ধর কেউ কোথাও ধর দুজনে ঝগড়া করছে, ধর দুটো লোক ঝগড়া করছে, এও খুব জোরে চেঁচাচ্ছে, ও খুব জোরে চেঁচাচ্ছে। তাহলে যদি দুজনাই খুব জোরে চেঁচায় এবং দুজনে যদি একসঙ্গে চেঁচায়, যারা দেখছে, মানে যে দর্শকরা ঝগড়া দেখে মজা নিচ্ছে, তারা কিন্তু কারোরটাই ঠিকঠাক বুঝতে পারে না। তার কারণটা হচ্ছে যে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে দুজনাই একসঙ্গে চেঁচানোর ফলে কোনো শব্দটাই তার কানে ঠিক করে এসে পৌঁছায় না, এবং তার ফলে তার কানে 1-10 সেকেন্ডের আগে দুটো শব্দ ঢুকে যায়, সে কারণে সে বুঝতে পারে না। কিন্তু যখন একজন কথা বলার পরে আরেকজন যদি কথা বলে, তাহলে পরিষ্কার বোঝা যায়, কেন সেক্ষেত্রে টাইমটা বেশিক্ষণ থাকে দরকার। তাহলে মিনিমাম সময় লাগে 1-10 সেকেন্ড, তারও বেশি সেকেন্ডের হোক আরো ভালো। তাহলে মিনিমাম যেন 1/10 সেকেন্ড সময় লাগে। দেখবি যখন বড় বড় পলিটিশিয়ানরা লেকচার দেয়, তখন ঠিক কথাগুলো এরকম ভাবে বলে, একটা কথা বলার পর একটু দাঁড়ালো, আবার একটা কথা বললো, আবার একটু দাঁড়ালো, আবার একটা কথা বললো। তার কারণটা হচ্ছে ওই যে সে খানিকটা সময় দাঁড়িয়ে যাচ্ছে, এই দাঁড়িয়ে যাওয়ার পরে সেই যে শব্দটা বললো, সেই শব্দটা তার কানে, মানে যে শ্রোতা শুনছে সেই শ্রোতার কানে গিয়ে একটু ওয়েট করছে শব্দটা, তার ফলে শব্দটা তার ব্রেনে যাচ্ছে এবং সে তার মানেটা ক্লিয়ার বুঝতে পারছে, শব্দটা তার মাথায় ঢুকছে। যদি কেউ হড়হড় করে যদি কেউ বলে যায়, তাহলে কোনোটাই সে বুঝতে পারবে না। পরিষ্কার? তার মানে দুটো শব্দ শোনার জন্য তাদের মাঝে ডিস্টেন্স হওয়া উচিত, অবশ্যই মাঝে টাইম হওয়া উচিত অবশ্যই 1/10 সেকেন্ড, তবে সে একটা ইকো শুনতে পাবে। আর এই সময়টাকে বলা হয় পারসিস্টেন্স অফ অডিবিলিটি অর হিয়ারিং। আচ্ছা, তাহলে এবার ইকোর ডেফিনেশন কি দেবো? Echo is the phenomenon due to which repetition of sound is heard after reflection from a distant object. ঠিক আছে? তাহলে একটা অনেক দূরের অবজেক্ট থেকে ধাক্কা লেগে যখন রিফ্লেকশন হয়ে আসছে, তখন আমরা শুনছি ইকো। আফটার দ্য অরিজিনাল সাউন্ড ফ্রম এ গিভেন সোর্স ডাইজ অফ, তার মানে কি অরিজিনাল সাউন্ডটা শোনার পরে যখন আবার একটা সাউন্ড এসে পৌঁছাচ্ছে, তখন সেটাকে বলছি ইকো। বোঝা গেল? পরিষ্কার? ছবিটা দেখ, আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখ, এখানে বলেছে একটা সাউন্ডের রিসিভার, এটা হচ্ছে সাউন্ড রিসিভার।
ঠিক আছে। আবার সাউন্ড এখান থেকে ধর সোর্স থেকে জেনারেট করছে, সাউন্ড এখানে মানে সোর্স, এটাকে সাউন্ডের সোর্সও হবে, হ্যাঁ সেন্ডারও হবে বা রিসিভার দুজনাই, মানে এই শব্দ উৎপন্ন করছে এই শুনছে। ধর এবার এখানে কোনো একজন লোক আছে, এটা হচ্ছে লোকটার মুখটা, এটা হচ্ছে লোকটার কানটা, তো তাহলে মুখটা দিয়ে শব্দ উৎপন্ন করছে, তাহলে হলে উৎপন্ন শব্দগুলো এই যে লাল কালারে দেখানো হয়েছে সেটা এইদিকে এগুচ্ছে, এটা হচ্ছে আমার অরিজিনাল ওয়েভ। এগিয়ে গেল, গিয়ে ধর এইখানে কোনো একটা বড় দেয়াল আছে, এই দেয়ালে গিয়ে ধাক্কা খেলো শব্দটা, ধাক্কা খাওয়ার পরে কি হবে আবার ফিরে আসবে উল্টো দিকে, যেটা গ্রিনের ডটে দেখানো হয়েছে সেটা হচ্ছে রিফ্লেক্টেড ওয়েভ। ফিরে আসার পরে এই কানে লাগছে, তাহলে যখন এখান থেকে শব্দটা পাঠানো হচ্ছে, পাঠানোর সময়তে তার যে ওয়েভটা, সেই ওয়েভটা অরিজিনাল ওয়েভ, আর যখন ফিরে আসে তখন সেটা রিফ্লেক্ট ওয়েভ। তাহলে পাঠানোর সময় সে একটা শব্দ শুনছে, আর যখন ফিরে আসে তখন একটা শব্দ শুনছে। তাহলে এই যে দুটো শব্দ শুনছে, এই দুটো শব্দকে একে অপরের ইকো বলা হচ্ছে। এবং অবশ্যই মনে রাখতে হবে এই যে ডিস্টেন্স আমরা আর কাউন্ট করেছি, এই ডিস্টেন্সটা হবে মিনিমাম 17 মিটার। 17 মিটারের থেকে বেশি হোক কোনো অসুবিধা নেই, কিন্তু মিনিমাম ডিস্টেন্স যেন 17 মিটার হয়। তারপরে যদি 10 কিলোমিটার দূরে থাকে তাহলে শুনতে হবে, তাহলে অত ট্রাভেল করে আসবেই না শব্দটা, ঠিক আছে। তাহলে এইগুলো খেয়াল রাখতে হবে, এর জন্য কিছু ইকোর কন্ডিশন আছে, সেই কন্ডিশন গুলোকে আমরা দেখব। আচ্ছা এবার দেখা যাক নেক্সট। আচ্ছা এরপরে এখানে একটা রিলেশন আছে, রিলেশন বিটুইন স্পিড অফ সাউন্ড টাইম অ্যান্ড, তাহলে স্পিড অফ সাউন্ড এটা কমা হবে, টাইম অ্যান্ড ডিস্টেন্স অফ এ রিফ্লেক্টিং বডি ফ্রম সোর্স। তার মানে স্পিড অফ সাউন্ড ভি, টাইম টি আর ডিস্টেন্স ডি, এই তিনটের মধ্যে আমাকে সম্পর্ক বার করতে হবে। তাহলে ধরা যাক এটা আমার একটা অবজেক্ট, এই এটা হচ্ছে আমার একটা অবজেক্ট ধরলাম, ধর এটা একটা অবজেক্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমার অবজেক্ট। এই অবজেক্ট থেকে সাউন্ড জেনারেট হলো, তাহলে জেনারেট হয়ে সাউন্ডটা যখন দেয়ালে গিয়ে পড়ছে তখন সেটা কি ইনসিডেন্ট সাউন্ড। তাহলে এবং এই অবজেক্ট থেকে দেয়ালে দূরত্ব হচ্ছে টি। তাহলে অবজেক্ট থেকে সাউন্ড যখন গিয়ে দেয়ালে পড়লো এবং দেয়াল থেকে যখন ফিরে এলো, তাহলে মোট রাস্তা কত কভার হলো, ডি প্লাস ডি, মানে হলো 2D হচ্ছে আমার তখন মোট রাস্তা। এবং এই 2D রাস্তাটা কভার করছি কত সময়ে, না টি সময়ে। তাহলে এই 2D রাস্তাটা কভার করছি আমি কত সময়ে, টি সময়ে। মানে আমি ধরলাম আমার হাতে একটা স্টপ ওয়াচ আছে, এখান থেকে শব্দ করলাম, করার পরে যখন প্রথম ইকোটা শুনলাম তখন তার জন্য টাইম লাগলো ধরলাম টি। তাহলে 2D সময়ে আমি এই শব্দটাকে আবার ফিরে এসে শুনছি। তাহলে টোটাল ডিস্টেন্স ট্রাভেলড বাই সাউন্ড ইজ 2D ইন টাইম টি। ওকে, এরপরে তাহলে টি সময়ে যদি 2D দূরত্ব যায়, তাহলে 1 সেকেন্ডে কত দূরত্ব যাবে, তাহলে ধর টি সেকেন্ডে গেল কত 2D দূরত্ব, 2D ডিস্টেন্স যাচ্ছে টি সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে কত যাচ্ছে, তাহলে কত যাবে 2D বাই টি। তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে হচ্ছে 2D বাই টি দূরত্ব যাচ্ছে, ঠিক আছে। তা টি সেকেন্ডে গেল 2D, 1 সেকেন্ডে গেল 2D বাই টি দূরত্ব, হয়ে যায়। তাহলে ডিস্টেন্স কত হলো, তার মানে এই যে 2D বাই টি টা গেল, এটা কি হলো ভেলোসিটি ভি, কারণ 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে আমার ভেলোসিটি। তাহলে 1 সেকেন্ডে যে ডিস্টেন্স যাচ্ছে, তাহলে 1 সেকেন্ডে কত ডিস্টেন্স কভার করছে, 2D বাই টি ডিস্টেন্স, তাহলে এটাই হচ্ছে আমার ভেলোসিটি। তাহলে এবার ডিস্টেন্স কত, ডি টা কত হবে এখান থেকে দূরত্ব, তাহলে ডি সমান কত হয়ে গেল, টি ইনটু ভি বা ভি ইনটু টি বাই 2, এটা হয়ে গেল আমার ডিস্টেন্স, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে স্পিড অফ সাউন্ড, টাইম আর ডিস্টেন্স অফ রিফ্লেক্টিং বডি মাঝে ডিস্টেন্স এর রিলেশন। ক্লিয়ার হয়েছে? আচ্ছা এবার দেখো নেক্সট হচ্ছে ক্যালকুলেশন অফ মিনিমাম ডিস্টেন্স বিটুইন সোর্স অফ সাউন্ড অ্যান্ড রিফ্লেক্টিং বডি। তাহলে যদি মিনিমাম ডিস্টেন্স বার করতে হয় সোর্স অফ সাউন্ড আর রিফ্লেক্টিং বডির মধ্যে, সাউন্ড সোর্স আর রিফ্লেক্টিং বডির মধ্যে যদি আমাকে মিনিমাম ডিস্টেন্স, যদিও এইগুলো হচ্ছে এখানে এখন দেখাচ্ছি, নেক্সট ক্লাসে এটার উপরে বোর্ড ওয়ার্ক করে দেবো, দিয়ে তখন আমি এখানের অঙ্কগুলো এবং কিছু প্রুফ যেগুলো আছে সেগুলোকে দেখিয়ে দেবো, কারণ এখান থেকে নিউমেরিক্যালস করতে হবে কিছু, এবং সেই নিউমেরিক্যালস গুলো বোর্ড ওয়ার্ক করবো, যেমন আগের ক্লাসটায় হয়েছে। এই ক্লাসটা তো গোটাই থিওরিটিক্যাল ক্লাস, তাই কম্পিউটারেই করে দিচ্ছি। যে ক্যালকুলেশন অফ মিনিমাম ডিস্টেন্স বিটুইন সোর্স অফ সাউন্ড অ্যান্ড রিফ্লেক্টিং বডি, তাহলে বিটুইন সোর্স অফ সাউন্ড অ্যান্ড রিফ্লেক্টিং বডির মধ্যে আমাকে বার করতে হবে মিনিমাম ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স বার করার ফর্মুলা দেখলাম ভি ইন্টু টি বাই টু, তাহলে ভি ইন্টু টি বাই টু আমার কি ডিস্টেন্স,
এরপরে আমরা জানি ভেলোসিটি অফ সাউন্ড ইন এয়ার কত, অ্যাপ্রক্স 332 মিটার পার সেকেন্ড। ভেলোসিটি অফ সাউন্ড ইন এয়ার, শূন্য মাধ্যমে শব্দের বেগ কত হয় 332 মিটার পার সেকেন্ড। এন্ড পারসিস্টেন্স অফ হিয়ারিং, তার মানে তার শোনার জন্য কোন একটা অবজেক্ট শব্দকে শোনার জন্য দুটো শব্দের মাঝে টাইম কত হওয়া দরকার 1/10 সেকেন্ড। তাহলে v এর মান জানি 332 হলো, t এর মান 1/10, তাহলে এখানে যদি d সমান vt বাই t এর ফর্মুলা যদি আমরা বসিয়ে দিই তাহলে হয় 16.6 মিটার। 16.6 মানে কি বলতে পারি অ্যাপ্রক্স কত 17 মিটার। সেজন্যই বলেছে যে অ্যাপ্রক্স 17 মিটার ইজ দ্য মিনিমাম ডিসটেন্স রিকোয়ার্ড ফর হিয়ারিং ইকো। এটা কিন্তু এক্সামে কোশ্চেন আসে যে অ্যাপ্রক্স মিনিমাম ডিসটেন্স কত হওয়া দরকার ইকো শোনার জন্য। তাহলে মনে রাখতে হবে অ্যাপ্রক্স শোনার দৈর্ঘ্য উচিত আমাদের 17 মিটার is the minimum distance required for hearing echo. Okay, clear? Next slide. আচ্ছা, তো ইকোর এক্সাম্পল আগেই বলেছি। আচ্ছা, আগে কন্ডিশন গুলো দেখ, এইমাত্র বললাম একটা কন্ডিশন কি হওয়া উচিত যে 17 মিটার ডিসটেন্স হওয়া উচিত। তাহলে মিনিমাম ডিসটেন্স কত নেব, এখানে আমি সব সময় 17 মিটার ডিসটেন্স নেব। এই পয়েন্টটাকে মনে রাখতে হবে, মিনিমাম ডিসটেন্স হবে 17 মিটার। কার মধ্যে, সোর্স আর রিফ্লেক্টরের মধ্যে, মানে যেখানে উৎপন্ন করছে আর যেখানে গিয়ে ধাক্কা লাগছে এই দুটো যে ফিরে আসছে এর মধ্যে ডিসটেন্স হওয়া উচিত 17 মিটার। আর সাইজ অফ দ্য রিফ্লেক্টর মাস্ট বি লার্জ এনাফ অ্যাজ কম্পেয়ার টু ওয়েভলেংথ অফ সাউন্ড। সাউন্ডের ওয়েভলেংথের থেকে যে রিফ্লেক্টর মানে যে দেয়ালটায় গিয়ে ধাক্কা লাগছে তার সাইজটা অবশ্যই খুব বড় হওয়া দরকার। আর ইন্টেন্সিটি অফ সাউন্ডটা অবশ্যই এনাফ হওয়া দরকার যেন সে ফিরে আসতে পারে। এইমাত্র একটা জিনিস বলেছিলাম যে যদি 10 কিলোমিটার দূরে থাকে রিফ্লেক্টর, মানে দেয়ালটা যদি 10 কিলোমিটার দূরে থাকে তাহলে কি ফিরে আসবে শব্দটা? ফিরে আসবে না, শব্দটা কোন পর্যন্ত যাবেই না। তার মানে কি সাউন্ডের জোরটা আপনার দরকার, তো সাউন্ডের ইন্টেন্সিটিটা বেশি হওয়া দরকার, ঠিক আছে? সাউন্ডের যে তীব্রতা সেটা বেশি হওয়া দরকার। যদি সাউন্ডের তীব্রতাটা বেশি না হয়, যদি একটু আস্তে করে সাউন্ড করলো তার শব্দ করলো তার ক্ষেত্রে হবে না। কিন্তু যদি আমরা যদি মুখে দুটো হাত দিয়ে ধরে মানে ওই কিরম বলবো, ওই যেমন প্রথমে দেখালাম একটা মাইক্রোফোন মাইকটা দেখালাম যেটা ওই পুলিশ অ্যাম্বুলেন্স এরা যেটা ইউজ করে, ওই ধরনের জিনিস দিয়ে যদি আমরা সাউন্ড করি তাহলে তার ক্ষেত্রে রিফ্লেকশনটা ভালো পাবো। কারণ কি, কারণ সেই সাউন্ডটা গিয়ে অনেকটা দূর অবধি গিয়ে পৌঁছতে পারবে, পৌঁছে ধাক্কা লেগে ফিরে আসতে পারবে। কিন্তু যদি আস্তে আস্তে শব্দ করি তাহলে সেই শব্দের ইন্টেন্সিটিটা কম হয়ে যাবে। ইন্টেন্সিটি কম হয়ে গেলে শব্দটা আমাদের কান পর্যন্ত মানে এখানে গিয়ে ধাক্কা লেগে আবার আমার কাছ পর্যন্ত পৌঁছতে পারবে না। সোনি বলেছে একটা মিনিমাম ইন্টেন্সিটি দরকার, একটা মিনিমাম তীব্রতা দরকার তার, তাহলে তবে শব্দটা আমাদের কাছ পর্যন্ত ফিরে আসবে, ঠিক আছে? তাহলে তিনটে কন্ডিশন, একটা মিনিমাম ডিসটেন্স 17 মিটার, সাইজ অফ রিফ্লেক্টর মাস্ট বি গ্রেটার দ্যান দ্য ওয়েভলেংথ অফ সাউন্ড, আর একটা হচ্ছে ইন্টেন্সিটি অফ সাউন্ড শুড বি সাফিসিয়েন্ট সো দ্যাট ইট ক্যান বি হার্ড আফটার রিফ্লেকশন, ঠিক আছে? আচ্ছা, অ্যাপ্লিকেশন গুলো কি কি হয়? ডাক্তাররা স্টেথোস্কোপ ইউজ করে, এটা একটা অ্যাপ্লিকেশন বলতে পারি। এছাড়াও ওই যেমন ছবিতে দেখানো আছে সোনার বলতে পারি একটা অ্যাপ্লিকেশনের। আরো অ্যাপ্লিকেশন আছে যেমন তোর এইটা রাডার সিস্টেম হচ্ছে একটা, এটাও বলা যায় এই রাডার সিস্টেম ইউজ করা হয়। রেডিও ডিটেকশন এন্ড রেঞ্জিং, ফুল ফর্ম গুলো মনে রাখবি, সোনার, সাউন্ড নেভিগেশন এন্ড রেঞ্জিং, ঠিক আছে? আচ্ছা, ওই সমুদ্রের নিচে বিভিন্ন প্রকার মাছ, ডলফিন মাছ মেনলি এইগুলো থেকে ইউজ করে। মেডিকেল ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। বাস, তাহলে ইউজ হলো, তার মানে ইকো আমাদের ক্লিয়ার হলো। হ্যাঁ, ইকোর পরে নেক্সট পার্ট হচ্ছে দেখ রিভারবেরেশন। এই যে জিনিসটা কি, ধর একটা হলে একটা ধর বড় হল, সেখানে কেউ একজন কথা বলছে, সে কথাটা যেটা বলছে সেই কথাটা আমি ধর দাঁড়িয়ে আছি সেখানে শুনছি, তাহলে আমি তার কাছ থেকে কথাটা কতভাবে শুনবো? এক নাম্বার শুনতে পাবো যদি ধর আমি তার থেকে একটু ডিস্টেন্স আছে, যদি খুব কাছে থাকে তাহলে আমি শুনতে পাবো না ওইভাবে, তাহলে আমি শুধুমাত্র তার কথাটা শুনতে পাবো। কিন্তু যদি একটু ডিস্টেন্সে অবস্থান করি তাহলে দেখা যাবে যে সে যে কথাটা বলছে একবার সেই কথাটা আমার কানে আসছে, আবার তার কথাগুলো দেয়ালে ধাক্কা লেগে রিফ্লেক্ট হয়ে আমার কানে আসছে একবার, তাই তো? তার মানে একই কথা কিছুটা সময় অন্তর অন্তর আমার কানে বারবার এসে লাগছে, তার ফলে কি হচ্ছে, শুনতে অসুবিধা হচ্ছে। এই জিনিসটার নামই হচ্ছে রিভারবেরেশন। এর ফলে কি হয়, আমাদের শুনতে প্রবলেম হয়, শোনার প্রবলেম হয়। কারণ একই শব্দ অনেকবার ধরে আমাদের কানে এসে বারবার লাগছে, মানে শব্দ মানে গম গম করছে,
এই ধরনের জিনিস বলে, গোটা ঘরটা গম গম করছে, এই ধরনের একটা জিনিস, ঠিক আছে। তো বলছে when a series of reflections fall from various reflector one after another in a closed room thereby forming a continuous rolling sound is called reverberation। তার মানে কি কন্টিনিউয়াস রোলিং সাউন্ড, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তার মানে আমাদের ক্ষেত্রে কন্টিনিউয়াস যে রোলিং সাউন্ডটা আসছে, সেই কন্টিনিউয়াস রোলিং সাউন্ডটা হচ্ছে এই সাউন্ডটা, এইটাকে বলছি রিভারবেশন, ঠিক আছে। এবং সেটা একজনের উপরে বারবার করছে এসে, এই দুটো জিনিস খেয়াল রাখতে হবে। এবং এখানে যে ডেফিনেশন গুলো লিখে দিচ্ছি, লিখে নাও সবাই যে ডেফিনেশন গুলো খুব ইম্পর্টেন্ট, ডায়াগ্রামও দেওয়া উচিত তোমাদের। তার মানে যদি এখানকার যদি একটা ক্লিয়ার কাট ডায়াগ্রাম দেওয়া হয়, তাহলে কি আসবে এখানে দেখো, ধরা যাক সাপোজ এটা আমার সাউন্ডের সোর্স, এখান থেকে শব্দটা আসছে, এটা ধরো একটা ঘর আছে, এবং এইখানে শব্দটাকে এসে পৌঁছাতে হবে, এখানে তো একটা রিসিভার আছে শব্দের, তাহলে একটা সোর্স সাউন্ড এখান থেকে সোজা আসছে, এর গায়ে এসে পৌঁছাচ্ছে, একটা এখান থেকে গিয়ে এখানে ধাক্কা লেগে এর গায়ে এসে পৌঁছাচ্ছে, একটা ধরা যাক এখান থেকে এলো, এসে ধাক্কা লাগলো, ধাক্কা লেগে এর গায়ে গিয়ে পৌঁছালো, একটা আবার এখান থেকে বেরোলো, এইখানে ধাক্কা লাগলো, ধাক্কা লাগার পর এইখানে ধাক্কা লাগলো, এইখানে ধাক্কা লাগলো, লেগে এসে পৌঁছাচ্ছে। তাহলে এই যে জিনিসগুলো, তাহলে তার কানে কি একই শব্দ বারবার এসে শুনছি আমরা, তাহলে এই জিনিসটার নাম হচ্ছে রিভারবেশন, ঠিক আছে, বুঝতে পারলাম। কোনো কিছু কনফিউশন থাকলে আমাকে কল করবি, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে ফোন করবি, তাহলেই হবে। আচ্ছা, এরপরে সাউন্ডের স্পিড বার করতে হবে, ঠিক আছে, ইকো মেথড দিয়ে। তাহলে ইকো মেথডে মানে ইকো হয়ে যখন ফিরে আসছে, ওই যখন প্রতিধ্বনি যখন ফিরে আসছে, ইকোটা যখন ফিরে আসছে, সেই ইকো ফিরে এমনিতে যদি বলে নর্মাল ভেলোসিটি যাওয়ার সময় করার পর, তাহলে তো কিছু ব্যাপার নাই, হাতে একটা স্টপওয়াচ নিলি, সাউন্ডটা করলি, করার পরে দেখলি গেল এবং ফিরে এলো সাউন্ডটা, যার দাম নাকি আমরা ডিস্টেন্স ট্রাভেল বাই সাউন্ড ডিভাইড বাই টাইম হয়ে যাবে। তাহলে ভি সমান এস বাই টি, ওটা তো আমাদের নর্মাল জিনিস, তো ওটা বলছি না, ওটা বলছি আমরা বলছি এটা, সেটা হচ্ছে ইকো মেথডের মাধ্যমে। তাহলে ইকো মেথড মানে কি, ইকো মেথড দেখ কোনো একটা অবজেক্ট যে সাউন্ডটা করেছে, একটা অবজেক্ট ধরলাম, ধর এটা আমাদের ফার্স্ট অবজেক্ট, রেড কালার নিয়ে পরিষ্কার দেখা যাবে, এটা ধর ফার্স্ট অবজেক্ট। তাহলে এইখানে যখন অবজেক্টটা ছিল, মানে অবজেক্টের ফার্স্ট পজিশন, যখন এখানে অবজেক্টটা ছিল, ও একটা শব্দ করলো, শব্দটা করার পরে এবং ওখান থেকে ওর থেকে দেয়ালের দূরত্ব হচ্ছে x1 ছিল, তার মানে শব্দটা করার পরে এখান থেকে দেয়ালে ধাক্কা লাগলো এবং ধাক্কা লেগে এর কাছে ফিরে এলো, ও স্টপওয়াচ দিয়ে মেপে দেখলো টাইম লাগলো আমার স্মল টি, স্টপওয়াচ দিয়ে মেপে দেখলো টাইম লেগেছে t1। তার মানে কি এখানে কি বলতে পারি যে x1 গেল আবার x1 এলো, তাহলে x1 প্লাস x1 সমান 2x1, তার মানে 2x1 বাই t1, এটা হয়ে গেল ওর জন্য স্পিড অফ সাউন্ড। এবারে অবজারভার যদি মুভ করে, অবজারভার ধর এখান থেকে মুভ করে এই পজিশনে চলে এলো, মানে ফার্স্ট পজিশন থেকে অবজারভার মুভ করে সেকেন্ড পজিশনে এলো, তাহলে সেকেন্ড পজিশনে এলো, তার মানে কি, তার মানে এখান থেকে এখানে অবধি ডিসটেন্স ছিল x1, আবার যখন এখানে সরে আসছে এইটুকু ডিসটেন্স আরো একটা এক্সট্রা হয়েছে, তার মানে এখান থেকে এই গোড়াটার ডিসটেন্স, তার মানে এই গোড়াটার ডিসটেন্স x2 সমান হচ্ছে x1 প্লাস অফ এইটুকু ডিসটেন্স, এই ডিসটেন্সটা ধরেছি আমরা d ধরেছি, তাহলে x2 মানে x1 প্লাস d এলো। তাহলে যদি দেখ এখানে দেখ, নাও দ্য অবজারভার মুভস এ নোন ডিসটেন্স ব্যাকওয়ার্ড, আচ্ছা অবশ্যই এটা মিনিমাম 150 মিটার বা তার থেকে বেশি হওয়া দরকার, তাহলে ঠিকঠাক বোঝা যাবে না, কারণ অন্তত হাফ সেকেন্ড তো লাগবেই কভার হতে, শব্দের ভেলোসিটি 330 মিটার পার সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে আমরা যদি বলি যে 1 সেকেন্ডে 10 ভাগের 1 ভাগ সময় শুনতে পাই, তাহলে তো হবে না, অন্তত যেন হাফ সেকেন্ড হলো পরিষ্কারভাবে বোঝা যাবে শব্দটাকে, সেজন্য বলছি 150 মিটার বা তার থেকে বেশি দূরত্ব সরে গেলে পরিষ্কার বোঝা যাবে। এন্ড এগেন ফায়ারস এ পাওয়ারফুল ক্র্যাকার, এবং তারপরে এইখানে দাঁড়িয়ে আবার সে ওই কোন একটা বাজি ফাটালো, তখন সে শব্দটা শুনতে পেল t2 টাইম পরে, তাহলে ওইখান থেকে এখানে অবধি যাচ্ছে কত x2, তাহলে এখান থেকে এখানে অবধি গেল কত x2, তাহলে x2 গেল, আবার ঠিক সেরকমই আগের মতনই x2 ফিরে এলো, তাহলে x2 প্লাস x2 কত হলো, যাওয়া আসা মিলিয়ে 2x2, যাওয়া আর আসা মানে
যাওয়াটা আর আসা একসঙ্গে মিলিয়ে আমরা এখানে লিখছি কিন্তু 2x2, নাহলে এমনিতে কিন্তু ছিল x2। যাওয়া আসা মিলিয়ে তাহলে টোটাল ডিসটেন্স কভার কত করলো, 2x2 কভার করলো। তাহলে 2x2 ডিসটেন্স কভার করলে এবং t2 সময় পরে সেটা শুনলাম, তাহলে তার মধ্যে ভেলোসিটি v সমান কত হলো, 2x2/t2। ঠিক আছে, তাহলে এখন স্পিড অফ সাউন্ড কত হলো, মানে সেকেন্ড টাইমটার জন্য হলো 2x2/t2, আর আগেরটার জন্য ছিল 2x1/t1। এবার দেখ x2 মানে এখানে পেয়ে গেছি x1 প্লাস d, তাহলে x2 জায়গায় ভ্যালুটা পুট করে দিলাম x1 প্লাস d, তাহলে কি হলো 2 × x1 প্লাস d/t2। এরপরে ভেলোসিটি অফ সাউন্ডটা তো একই থাকবে, কেন, কারণ মিডিয়ামটা তো এক। যদি মিডিয়ামটা পাল্টে, যদি আমরা ধর বায়ুতে একটা শব্দ বললাম আবার জলে গিয়ে একটা শব্দ বললাম, তাহলে দুটোর মধ্যে চেঞ্জ হতো। কিন্তু এখানে কি দুটো সাউন্ডের মিডিয়াম এক, তাহলে যদি মিডিয়াম এক হয় তাহলে তাদের স্পিডটা এক হবে। তাহলে কন্ডিশন অনুযায়ী এই যে স্পিড 2 × x1 প্লাস d/t2, এই যেটা এলো মানে x2 ভ্যালুটা বসিয়ে, আর আগে যেটা এসেছিল মানে 2 × x1/t1, এই যেটা এসেছিল, এই দুটো কি অবশ্যই সমান হবে, তাই তো? তাহলে এই দুটোকে যদি ইকুয়াল করে দেওয়া হয়, তার মানে এখানে দেখ পাওয়া যাবে 2x1/t1 সমান 2 × x1 প্লাস d/t2। তাহলে এখানে 2 কেটে গেল, তাহলে 2 আর 2 কেটে গেলে পড়ে থাকছে কত, x1/t1 সমান x1 প্লাস d/t2 সমান x1 প্লাস অফ d/t2। তাহলে x1/t1 সমান হচ্ছে x1 প্লাস d/t2, এই দুটো এখান থেকে আসছে, ঠিক তো? তাহলে এবারে তো ইকুয়েশনে বসানোই যেতে পারে। এবার x1/t1 এখান থেকে আমাদের পেয়ে গেছি ভেলোসিটি কত হবে, v/2। যদি ক্যালকুলেশন করানো হয় তাহলে এইভাবে লেখা যায় তো, 2x1 এর জায়গায় v/t1 2x1 প্লাস d সমান v/t2। আমাদের যে এখানে নিজেদের মধ্যে সলভ করতে হবে, করে আমাদেরকে v এর ভ্যালুটা বার করতে হবে যে কোনো একটা থেকে। তাহলে v এর ভ্যালুটা যেখান থেকে বার করতে গেলে দেখ এখানে লিখতে পারি x1/t1 সমান v/2, x1/t1 সমান লেখা যাচ্ছে আমাদের v/2। তাহলে x1/t1 এর জায়গায় v/2 অ্যাপ্লাই করা যায়। x1 প্লাস d/t2 তার জায়গায় লিখতে পারছি, মানে একটা লিখছি v ড্যাশ, এটা নিয়েছি v নিয়েছি, v ড্যাশ নিয়েছি, হ্যাঁ এটা ধর v ড্যাশ ধরছি বা স্মল v ধরছি, আর এটা ধরছি হচ্ছে v/2। তাহলে v ড্যাশ/2 আর v/2 এলো সমান, তাহলে v ড্যাশ আর v টাকে সমান আসছে। তার মানে এখান থেকে যখনই ক্যালকুলেশন পুট করা হচ্ছে তাহলে পাওয়া যাচ্ছে vt1 প্লাস অফ 2d সমান vt2, এখান থেকে v এর ভ্যালুটা বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই সলভটা নিজেরা করতে পারবি তো, না আমি করে দেবো? ঠিক আছে, দাঁড়া করে দিচ্ছি আমি সব। আচ্ছা এখান থেকে দেখ আমরা বার করবো x1 এর ভ্যালুটা। x1 এর ভ্যালুটা বার করে সেকেন্ড ইকুয়েশনটা নিয়ে গিয়ে পুট করে দেবো। তাহলে এখান থেকে x1 এর ভ্যালুটা যদি বার করতে হয় তাহলে x1 সমান আসছে vt1/2। তাহলে x1 এর ভ্যালু কত হলো, vt1/2। আবার এখান থেকে যদি x2 এর ভ্যালুটা বার করতে যায়, দিয়ে এবারে x2 ভ্যালু হলো 2x1 প্লাস d/t2, এখানে যদি ভ্যালুটা পুট করি, আচ্ছা এটাকে v ড্যাশ, আচ্ছা দুটো ভেলোসিটি আমাদের তো সেমই আছে, হ্যাঁ তাহলে হচ্ছে দুটো ভেলোসিটি এখানে সেমই, হ্যাঁ ভেলোসিটিটাকে v আর v দুটোরই ভেলোসিটিটা সেম আপাতত। তাহলে এটা সমান 2 ইন্টু, এবারে x1 এর জায়গায় ভ্যালুটা পুট করবো vt1/2, তাহলে vt1/2 প্লাস অফ d/t2, ঠিক আছে? তাহলে vt1 প্লাস d/t2 সমান এলো এটা। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে vt2 সমান vt1 প্লাস 2d পাওয়া যাবে এখান থেকে।
তার মানে দেখ এইটাকে যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে ভি ইন্টু টি টু, ভি এর সঙ্গে টি টু চলে গেল, তাহলে ভি ইন্টু টি টু ইকুয়ালস টু পাচ্ছি ভিটি ওয়ান, আমি একটু স্টেপ জাম্প করে দিলাম, ভিটি ওয়ান প্লাস টু টি। তো আমি করলাম প্রথমে টুটাকে এলসিএম নিয়ে ভিটি ওয়ান প্লাস টু টি করলাম, তারপরে এই দুই আর এই দুই কেটে দিলাম, তাহলে ভিটি ওয়ান প্লাস টু টি। এখান থেকে আমাকে ভিটা বার করতে হবে, তাহলে টি ওয়ান টু টু একদিকে চলে এলে ভি কে কমন নিলে টি টু মাইনাস টি ওয়ান। এবার তো বাকিটা করা আছে, দেখ এখানে টি টু মাইনাস টি ওয়ান সমান আসছে টু ডি। বাস, তাহলে এটা সমান টু ডি হয়ে গেলে তাহলে তো এবার ভি বেরিয়ে যাবে, ভি সমান তাহলে কত টু ডি বাই টি টু মাইনাস টি ওয়ান। ওকে, বাস তাহলে আজকে এখানে অবধি কমপ্লিট হয়ে গেল। এরপরে নেক্সট ক্লাসে হবে, নেক্সট ক্লাসে বোর্ড ওয়ার্ক হবে এবং সেখানে বাকিগুলোকে ক্লিয়ার করানো যাবে। ওকে।